ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। রিশাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বু, বলো, শুনছি। তবে মানুষের উপকার করে গন্ডগোলে জড়াই, এইসব করতে মানা করলে বলা দরকার নাই। রফিক মির্জা রিশাদের কথায় রেগে যায়, শক্ত কণ্ঠে বলে, তোমাকে পড়ালেখা শিখিয়েছি এইসব করতে? তোমার বয়সের ছেলেরা পড়ালেখা শেষ করে কেউ জব করছে, কেউ আবার ব্যবসা করছে, আর তুমি কি করছো? মানুষের সাথে মারামারি করে বেড়াও। সব খবর আমার কানে আসে। তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম ব্যবসার হাল ধরবে, আমায় একটু স্বস্তি দেবে, কিন্তু না, আমার আশা করা ভুল হয়েছে। যা ইচ্ছে করো। বলে রফিক মির্জা খাবার টেবিল থেকে উঠে চলে যায়। না খেয়ে উঠে যাচ্ছেন কেন? খেয়ে যান। আমার খাওয়া লাগবে না। তোমার ছেলেকে বেশি করে খাওয়াও, যাতে ভালো করে মারামারি করতে পারে। রিশাদ দেখ, এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ বলছি তোকে, মানুষের উপকার করতে মানা করিনি। তুই ব্যবসার কাজে হাল ধর, অফিসে যা, সাথেই যখন দরকার মানুষের পাশে দাঁড়াবি। তাহলে তোর আব্বুও খুশি, তোর কাজও হবে। রিশাদ উঠে পড়ে, নিজের আম্মুর কাছে গিয়ে বলে, ঠিক আছে, ওনাকে বলে দিও কালকে থেকে অফিস জয়েন করব। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে থাকবো, এটা বলে দিও। রিশাদ রাজি হওয়ায় রাশেদা মির্জার মুখে হাসি। এটা ভেবে বাবা ছেলের রেশারেশি বন্ধ হবে। রফিক মির্জা অফিসে যাচ্ছেন, সাথে রাফিয়াকে নিয়ে যাচ্ছেন কলেজে নামিয়ে দিতে। তারপর অফিসে যাবেন। গাড়ি চলছে, রাফিয়া বাবার সাথে গল্প করছে, কিন্তু সামনে থেকে একটা গাড়ি এসে ওদের গাড়ির সাথে লাগিয়ে দেয়। গাড়ির কাঁচ ভেঙে ভিতরে রফিক মির্জার মাথায় আঘাত লাগে। রাফিয়ার লেগেছে, কিন্তু তেমন কিছু হয়নি। রাফিয়া গাড়ি থেকে নেমে বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া দেয় না। রাফিয়া কি করবে বুঝতে পারছে না। রাস্তায় থাকা কিছু মানুষ এগিয়ে এসে বলে, হসপিটালে নিতে হবে, গাড়ি ডাকো। রাস্তার মধ্যে মানুষের ভিড় দেখে গাড়ি দাঁড় করায় রোহান। ও হসপিটালে যাচ্ছিল। মানুষের ভিড় ঠেলে গিয়ে দেখে রাফিয়া রফিক মির্জাকে কোলে মাথা নিয়ে কান্না করছে। অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, বসে কান্না করলে হবে না। কারো কণ্ঠ শুনে রাফিয়া তাকায়। রোহানকে দেখে আরো কান্না বেড়ে যায়। দেখি সরব, ওনাকে হসপিটালে নিয়ে যাই, তুমি বসে কান্না করো। বলে রোহান রফিক মির্জাকে কোলে করে নিজের গাড়িতে বসায়। পাশে রাফিয়া এসে বসলো। রোহান তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দেয় এবং নিজের হসপিটালে নিয়ে যায়। অন্যান্য ডক্টর আর নার্সকে বলে কেবিনে নিয়ে যেতে। রফিক মির্জাকে নিয়ে যায়। রাফিয়া দাঁড়িয়ে কান্না করছে। রোহান দেখেও কিছু বলল না। ও কেবিনের ভেতরে গেল। রফিক মির্জার অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে হসপিটালে চলে আসে রিশাদ ও তার মা। এসে কান্না করতে শুরু করেছে। এতে ভীষণ বিরক্ত রিশাদ। আম্মু, এখানে কান্না করা বারণ, অন্যান্য রোগীরাও আছে। কেবিন থেকে নার্স বেরিয়ে আসলে রিশাদ তাকে জিজ্ঞেস করে, আপু ঠিক আছে, তো আমি কি যেতে পারবো? স্যার বেরিয়ে আসলে জিজ্ঞাসা কইরেন। এই তো স্যার এসেছি, জিজ্ঞাসা করুন। নার্সের কথা অনুযায়ী ডক্টরের দিকে চোখ যেতেই দেখে রোহান দাঁড়িয়ে। রিশাদ মুখে কিছু বলার আগে উত্তর দেয়, উনি এখন ঠিক আছে মিস্টার মির্জা, চিন্তার কিছু নেই। মাথায় একটু কেটে রক্ত বাহির হয়েছে, এজন্য অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। রিশাদ অবাক চোখে তাকিয়ে থাকে। কাছের মানুষ পর হয়ে যায় কত তাড়াতাড়ি। যাকে কখনো নাম ধরে বলতো না, নিজের সবচেয়ে আপন ছিল, সে আজ মিস্টার মির্জা বলছে। রিশাদ বলল, ধন্যবাদ ডাক্তার, কি ওষুধ লাগবে বলেন, নিয়ে আসে। রোহান ঔষধের ডেসক্রিপশনটা দেয়।
রিশাদ ওষুধ নিতে বাহিরে যায়। রোহানের অন্য কেবিনে যাওয়ার সময় হওয়াতে চলে যায়। রাফিয়া সেদিক পানে চেয়ে রয়। সকাল পেরিয়ে বিকেল হয়েছে। রফিক মির্জার জ্ঞান ফিরেছে। দুপুরের দিকে রিশাদ বাসায় গেছে। একটু পর গাড়ি নিয়ে আসবে সন্ধ্যার দিকে। রিলিজ নিয়ে বাসায় যাবে। রাফিয়া ওর বাবার পাশে বসেছিল, সাথে ওর আম্মু ছিল। এক নার্স এসে বলে, ম্যাম স্যার আপনাকে ডাকছে। রাফিয়া নার্সকে জিজ্ঞেস করছে, আমাকে বলছেন? জি ম্যাম, আপনাকে বলছি, স্যার ডাকছে, তাড়াতাড়ি যান। রাফিয়া বলে, কোন স্যার ডাকছে? ডাক্তার রোহান স্যার ডাকছে। বলে নার্স চলে যায়। আম্মু আমি আসছি। বলে রাফিয়া রোহানের কেবিনের দিকে পা বাড়ায়। মাথায় আসে, কি বললেন? উনি হঠাৎ ডাকলো, কখনো তো কথা বলে না, আজ একা ডাকছে, কারণ কি? তখনই মনে পড়লো কালকের কথা হতে পারে, সেজন্য ডাকছে। পাপা করে রোহানের কেবিনের সামনে আসে। ভেতরে যাওয়ার জন্য অনুমতি চাওয়ার আগে ভেতর থেকে উত্তর আসে। কামিন। রাফিয়ার দরজা খুলে ভেতরে আসে। রোহান বসতে বলে তবুও দাঁড়িয়ে আছে। দেখে রোহান রাফিয়ার পানে চায়। রোহান ধমক দিয়ে বলে, বসতে বললাম, শুনতে পাওনি? রোহানের এক ধমকে বসে পড়ে। চোখ মুখ শুকিয়ে গেছে। এতক্ষণ বাহিরে ভয় না লাগলেও এখন ধমক খেয়ে ভয় লাগছে। কি বলবেন আল্লাহ জানে। ভাবনার মাঝে রোহান প্রশ্ন করে, কালকে শপিং মলে তোমার সাথে যে ছেলেটা ছিল ওটাকে? রাফিয়া বুঝতে পেরেছিল এই প্রশ্ন করবে, তাই প্রস্তুতকৃত উত্তর দেয়। নিশ্চয়ই স্পেশাল মানুষ হবে, তাই না? এজন্যই তো শপিং মলে গিয়েছিলাম, সাথে লং ড্রাইভ। দিনটা বেশ কেটেছিল। রোহানকে রাগাতে আরো বাড়িয়ে বাড়িয়ে বলে। এতে রোহান রাগে হাঁসফাঁস করে হাতের কাছে থাকা পানির গ্লাসটা ছুঁড়ে মারে। কাচের গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। রাফিয়া চমকে উঠে ভয় পান। রোহান চেয়ার থেকে উঠিয়ে রাফিয়ার কাছে গিয়ে ওর দিকে নিজের ঝুঁকে পড়ে। দাঁতে দাঁত চেপে বলে, স্পেশাল মানুষ হোক আর যে মানুষ হোক, তার সাথে যেন আর কখনো না দেখি, নয়তো জানে মেরে ফেলবো। রোহান রাফিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণে ওদের চোখাচোখি এবং খুব কাছাকাছি। এতে রাফিয়ার শ্বাস প্রশ্বাস ঘন ঘন পড়ে। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তবুও কম্পিত কণ্ঠে বলে, আমার স্পেশাল মানুষ থাকতেই পারে, আমি তার সাথে ঘুরতেই পারি, তাতে আপনার কি? আমারই সব সমস্যা। তোমাকে বলছি, তোমাকে যেন কখনো অন্য কোনো ছেলের সাথে ঘুরতে না দেখি, ব্যাস। আমি আপনার কথা কেন শুনবো? আপনি কোন অধিকারে এ কথা বলছেন? অধিকার? অধিকার? এত প্রশ্নের উত্তর দিতে রাজি নই। যা বলছি তাই করবে, বুঝলে? রাফিয়াও ঘাটতেরা। রাফিয়া বলে, কারণ না বললে আমিও শুনবো না। রোহান আরও রেগে যায়। চেয়ারের লাথি মেরে কেবিন থেকে বেরোতে গেলে রাফিয়া সাহস করে হাত ধরে ফেলে আর বলে, আপনি কি আমায় ভালোবাসেন? রোহান ওর দিকে তাকায়, কিছু বলে না। চুপ করে আছেন কেন? বলুন। অন্যের সাথে সহ্য করতে পারেন না, আবার নিজেও ভালোবাসেন, সেটাও বলতে পারেন না। আমি এমনি এমনি মুখে বলতে চাই না। যেদিন কাজে করতে পারবো সেদিন বলবো। আর আমার কথা না শুনলে খুব খারাপ হবে। মুখে না বলে আবার এমন না হয় যে অন্য কেউ নিয়ে যায়, তখন আপনি চেয়ে চেয়ে দেখিয়েন। রোহান শান্ত চোখে তাকালো আর বলল, কালকে কলেজ শেষে দাঁড়িয়ে থাকবে, এক জায়গায় যাব, তখন বুঝতে পারবে। বলে ডিউটিতে গেল। পেছনে তাকালে দেখতে পেত এক মেয়ের মিষ্টি হাসি। এই যে মনের উৎফুল্লতার হাসি, প্রিয় মানুষকে পাওয়ার এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দের হাসি। আজকে রিশাদ প্রথম অফিসে যাবে। সাথে রফিক মির্জার যাওয়ার কথা থাকলেও অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগার কারণে রিশাদ যেতে মানা করেছে। রিশাদ, প্রথম একা গিয়ে সব বুঝতে পারবি, আমি গেলে ভালো হতো। আমি সব বুঝতে পারবো। তুমি শুধু ম্যানেজার আঙ্কেলকে ফোন করে বলে দিও আমাকে যেন সব বুঝে দেয়, তাহলে হবে। ঠিক আছে, আমি সানোয়ারকে বুঝিয়ে দিতে বলবো। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের অফিসের নতুন পিএ কে জানিস? কে? তোমার সানোয়ার আঙ্কেলের মেয়ে সুইটি। আব্বু, সুইটি কেন? অন্য কেউ ছিল না? তুমি তো জানো সুইটি কেমন মেয়ে।
রাতে সানোয়ারকে ফোন করেছিলাম, ওকে বলেছিলাম তোর জন্য একটা পিএ নিয়োগ দিতে। এই কথা শুনে সুইটি নিজে রাজি হলো। আর ও হলো, সমস্যা কি, পড়ালেখায় ভালো, তোর কাজে হেল্প করতে পিএ তো লাগবে। রিশাদ বাবার মুখের উপর আর কিছু বলল না, কিন্তু মনে মনে বলতে ভুলল না, ডিসকাস্টিং মেয়ে মানুষ। রোহান পড়েছে মহা ঝামেলায়। কালকে তো রাফিয়াকে বলল আজকে এক জায়গায় নিয়ে যাবে, কিন্তু রুহি যদি কলেজে যায় তাহলে দুজন একসাথে থাকবে, নিয়ে যাবে কিভাবে? রোহানের মাথা কাজ করছে না, কি করবে। একবার ভাবছে রুহিকে বলবে, না থাক, বলবে না। ওকে বললে সেটা নিয়ে সারাদিন পেঁচাবে। তাহলে কিভাবে কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। যে করে হোক রুহির কলেজে যাওয়া আটকাতে হবে। রুহি সবেমাত্র কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমেছে। আব্বু আম্মু আমি গেলাম। বলে দরজার দিকে পা বাড়ায়, তখনই রোহান পিছু ডাকে। এই রুহি শোন, আজকে তোর কলেজে যাওয়া লাগবে না। রুহি পেছনে ফিরে রোহানের দিকে তাকায়, কারণ জানতে চায়। কেন যাব না? আমি যখন বলেছি তো যাবি না বেশ? আমি রেডি হয়েছি, আর আবার যেতে হবে, আজ একটা ইম্পর্টেন্ট ক্লাসও আছে। আব্বু আম্মু, তোমার মেয়েকে যেতে মানা করো। আমি তো এমনি এমনি মানা করছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? মিজানুর চৌধুরী জিজ্ঞেস করে, কি হয়েছে রোহান, ওকে কলেজে যেতে মানা করছিস কেন? ও কি কিছু করেছে? না আব্বু, ও কিছু করেনি, কিন্তু একটু আগে খবর পেলাম ওদের কলেজের মোড়ে মারামারি লেগেছে, রাস্তা ব্লক। এ অবস্থায় কলেজে যাওয়া রিস্ক, তাই যেতে মানা করছি, বাকিটা তোমাদের ইচ্ছে। রোহানের কথা শুনে মিজানুর চৌধুরী ভয়ে মেয়েকে যেতে নিষেধ করে। মামুনি, আজ যাওয়ার দরকার নেই, কাল যেও। কেমন? রুহি রেগে রোহানের দিকে তাকায়। রাস্তায় ব্লক হলে গলির রাস্তা দিয়েও যাওয়া যেত, সে কথা কেউ শুনল না। রুহি রাগে কিচকিচ করছে, রোহানকে বকতে বকতে উপরে চলে গেল। আজ রিশাদকে দেখতে পাবে না, এই জন্য আরো বেশি রাগ। আর এদিকে রোহান হাঁফ ছেড়ে বাঁচে। রুহিকে কলেজে যাওয়া থেকে আটকাতে পেরে একটু স্বস্তি পায়। রোহান হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হসপিটালের কাজ শেষ করে 2টার সময় আবার কলেজে আসতে হবে। রিশাদ অফিসের সামনে এসে পড়েছে। গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে আসতে সকল এমপ্লয়ি শুভেচ্ছা জানালো। ওয়েলকাম টু ইয়োর অফিস রিশাদ। বলে একজন ফুলের তোড়া সামনে ধরে, মুখ দেখা যাচ্ছে না। ফুলের তোড়া সরাতেই সুইটির মুখ দেখতে পায়। এতে মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু সবার সামনে কিছু বলে না। ফুলের তোড়া নিয়ে এক সাইডে রেখে দেয়। রিশাদ চলো, তোমার অফিসের সবকিছু ঘুরিয়ে দেখাই। বলে হাত টেনে নিয়ে যেতে লাগলো। পুরো অফিসের মানুষ তাকিয়েছিল। রিশাদ হাতটা ছাড়িয়ে নেয়, রাগ হয়ে বলে, এটা আমার বাবার অফিস, আমি এখানে ঘুরতে আসিনি, কাজ করতে এসেছি। যাদের কাজ করে মন মানসিকতা নেই তারা চলে যেতে পারো, দরজা খোলা আছে। বলছে সবাই? সুইটি ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, রিশাদ আমি সেভাবে বলতে চাইনি, বলতে চেয়েছি কাজগুলো বুঝিয়ে নেই দুজনেই। রিশাদ হাত ইশারা করে থামিয়ে দেয়। পাশে থাকা একজনকে বলে, সানোর আঙ্কেলকে ডাক দেন। একটু পর উনি উপস্থিত হন, হয়ে বলে, বাবা ডাকছিলে? জি আঙ্কেল, আব্বু তো আপনাকে সব বলে দিয়েছে। আপনি সেই সব ফাইলগুলো আমার কেবিনে পাঠিয়ে দিন। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি এখন সুইটিকে পাঠিয়ে দিচ্ছি। রিশাদ নিজের কেবিনে চলে যায়। যাওয়ার আগে সবাইকে ভালো করে কাজ করতে বলে। প্রথম দিনে রিশাদের রাগ দেখে এমপ্লয়িরা ভয়ে কাজ করতে লেগে পড়ে, কোনো ফাঁকি দেয় না। রুহি রুমে একা বসে বসে বোরিং লাগছে, কলেজে যেতে পারল না। রুহি বলল, রাফিয়া মনে হয় আমার জন্য অপেক্ষা করেছিল। কালকে গেলে নির্ঘাত বকা দিবে, ওকে বরং একটা ফোন করে বলি কেন যেতে পারিনি আমি। রুহি রাফিয়ার ফোনে ডায়াল করে, কল যায় কিন্তু রিসিভ হয় না। রুহি বিরক্ত হয়ে বলে, ধুর, কল ধরছে না, নিশ্চয়ই ক্লাসে আছে, আমার সময় কাটছে না, কি যে করি। রিশাদ মির্জাকে কল দেব, তো ওনার নাম্বার তো নেই, কি করি। ভাবতে ভাবতে উপায় পেয়ে যায়। তাড়াতাড়ি ফোন লাগায় রাশিদ মির্জাকে। একবার রিং হতেই কল ধরে। হ্যালো, কে বলছো? আন্টি আমি রুহি। রুহির গলা শুনে ফোন কান থেকে নামিয়ে পাশে থাকা স্বামীর দিকে তাকায়।
তারপর একটু দূরে সরে যায়। হ্যাঁ বলো, ফোন করলে যে, কোনো কিছু হয়েছে? না আন্টি, কিছু হয়নি, তবে একটা দরকার আছে। রিশাদ ভাইয়ার নাম্বারটা একটু দাও না। রাশেদা প্রশ্ন করে। তুমি রিশাদের নাম্বার নিয়ে কি করবে? রুহি হক চুকিয়ে যায়, কি উত্তর দেবে। তারপর ভেবে বলে, আন্টি, আমাদের কলেজে একটা ছেলে ডিস্টার্ব করে তো, এটাই বলতাম, এই জন্যই নাম্বার চেয়েছি। ও আচ্ছা, কিন্তু তোমার ভাই তো আছে, ওকে না বলে রিশাদকে বলবে? এই রে, এখন কি বলবো? আন্টি তো দেখছি পুলিশের মতো জেরা করছে। আসলে আন্টি, ভাইয়াকে বললে একবারে মেরে শেষ করবে, এই জন্য বলছি না। ওনাকে বললে একটু সাহায্য করলেই হবে আর কি। নাম্বারটা কি দিবে? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি, নোট করে নাও। ধন্যবাদ আন্টি, এখন রাখি তাহলে, অন্য সময় কথা হবে। ইস বাবা, ফাইনালি নাম্বারটা পেলাম। আগেরবার রাফিয়ার থেকে নাম্বার নিয়েছিলাম, একটু বদমাইশ বেটা নাম্বার চেঞ্জ করেছিল। তারপর মনে মনে ভেবেছিলাম আর নাম্বারটাই নিব না, কিন্তু আজ আবার নিলাম। আমি কতটা বেহায়া হয়ে গেছি। মানুষ ঠিকই বলে, প্রেমে পড়লে বেহায়া নির্লজ্জ সব হতে হয়, তার প্রমাণ আমি নিজেই। কীভাবে ওটার প্রেমে পড়ে গেলাম আমি বুঝতেই পারি না। আগে স্কুল যাওয়ার সময় যখন মাঝে মধ্যে রাস্তার পাশে কিংবা অন্য কোথাও মানুষকে হেল্প করতে দেখতাম, প্রায়ই ভালো লাগতো। এভাবে দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হলো। ভালোবাসার কথা বলতে গিয়ে কত অপমানিত হলাম, তবুও থামলাম না। এই জন্যে কাল হয়তো ওনার ভালোবাসার আভাসও পেলাম, মুখে ভালোবাসি না হলো, কাজে তো বুঝেছি একটু হলেও ভালোবাসে আমায়, এতেই তো শান্তি। রিশাদ নিজের কেবিনে বসে আছে। তখনই সুইটি কিছু ফাইল হাতে নিয়ে রিশাদের সামনে রাখে। এই নাও তোমার সমস্ত ফাইল, আব্বু বুঝিয়ে দিল। রিশাদ সুইটিকে জিজ্ঞেস করে, তুমি অফিসের কে? কে আবার? তোমার পিএ। আমার প্রিয় হলে আমি তোমার কে হই? অবশ্যই বস হও। কেন? আমার প্রিয় হলে আমি তোমার কে হই? আমি তোমার বস হলে নাম ধরে ডাকো কোন সাহসে? আমি কি তোমার ক্লাস ফ্রেন্ড যে নাম ধরে ডাকবে? আর হলে ওটা অফিস, স্যার বড় ডাকবে। আর হ্যাঁ, আমার কেবিনে আসার আগে নক করে আসবে। এটা অফিস, অন্য কোনো সম্পর্ক এখানে নেই। এসব নিয়ম মানতে না পারলে অফিসে আসার দরকার নেই। সুইটি মনে মনে রাগ হলেও নিজেকে শান্ত করে বলে, রাগলে চলবে না, যে করেই হোক রিশাদকে আমার করতেই হবে। সরি স্যার, আর এমন ভুল হবে না। সুইটি এক এক করে সব ফাইল রিশাদকে দেখাচ্ছে। তখনই রিশাদের ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মিষ্টি এক মেয়ের ছবি, সাথে লেখা আছে প্রিয়সী। সুইটির ভ্রু কুঁচকে আসে। কে এই মেয়ে? রিশাদকে অন্য কাউকে ভালোবাসে? হয়তো বাসে, তাই পিয়সী নামের নাম্বারটা সেভ করেছে। আমাকে বিষয়টা দেখতে হবে। সুইটি, তুমি একটু পর আসো, আমার একটা জরুরি কল এসছে। সুইটিকে যেতে বলায় আরো রাগ ওঠে। কে এই মেয়ে জানতে ইচ্ছে করছে। কি? যে আমার জিনিসের উপর ভাগ বসিয়েছে? রাগে গিজগিজ করতে করতে বেরিয়ে গেল। রিশাদ ফোন রিসিভ করলো। হ্যালো, কে? জানে তবুও বুঝতে দিবে না, এজন্য বলছে। রুহি বলল, হ্যালো, আমি রুহি, চিনতে পেরেছেন? বল, ফোন দিয়েছিস কেন? আপনাকে ফোন দেওয়া যাবে না? না, সেটা বলিনি, কাজ করছিলাম। আর তুই যে আমার ফোন দিস, এটা তোর বাপ জানলে কি হবে জানিস? আপনি সবসময় তোর বাপ জানলে কি হবে, তোর বাপ জানলে কি হবে, বাপ বলে দিব, এইসব বলে মেজাজ কেন গরম করেন? ওর বাপ একদিন আপনার শ্বশুর হবে, বুঝছেন আপনি? আমার কি কাজ নেই? শত্রু মেয়েকে বিয়ে করব? তোর বাপ যে কাজ করে আমার সাথে তার কোনোদিন মিলবে না। রুহি এবার রেগে যায় আর বলে, আপনাকে ফোন দেয়াই আমার ভুল হয়েছে। তোর আগের রাতের ঘটনায় ভেবেছিলাম একটু হলেও ভালোবাসেন, কিন্তু না, আপনি তো শুধু আমায় খোঁটা দিতে প্রস্তুত থাকেন। বলে রাগে ফোন কেটে দিল। রুহি ফোন কাটার পর রিশাদ হাসতে লাগলো। রেগে গেছেন, বাপরে নিয়ে বললে রাখতে সময় নেয় না, কিন্তু আমার সাথে থাকতে হলে একদিনও বাপের বিরুদ্ধে গিয়ে আসতে হবে, সেটা বুঝতে পারে না। তপ্ত দুপুরে কাঠফাটা রোদের মধ্যে কলেজের সামনে দাঁড়িয়ে আছে রাফিয়া। অপেক্ষা করছে রোহানের আসার জন্য, কিন্তু তার কোনো পাত্তা নেই। অথচ এই রোদে দাঁড়িয়ে থেকে বেহাল অবস্থা, পুরো শরীর ঘেমে শেষ। নিজের গা থেকে ঘামের বিচ্ছিরি গন্ধে নাক ছিটকে নেয়। আর কত সময় এই রোদে দাঁড়িয়ে অপেক্ষা করবে? আশেপাশে ছায়া জায়গাও নেই, ওপাশে গাছ থাকলেও কয়েকটা ছেলে বসে আছে, বিধায় এখানে থাকতে হচ্ছে।
কলেজ থেকে বেরিয়ে আরো 1 ঘন্টা হয়ে গেল, রোহানের আসার নাম নেই। এবার রাফিয়া বিরক্ত হয় নিজের উপর। কেন যে বোকার মতো অপেক্ষা করছি? ওনার আসার হলে নিশ্চয় এতক্ষণে চলে আসতো। আসবেন না যখন অপেক্ষা করতে বললো কেন? আর আমিও বোকার পাখির মতো ওনার পথে বসে আছি। ভালোবাসা পাওয়ার আশায় আমি থাকি চাতক পাখির ন্যায় চেয়ে থাকি, অথচ অপরজন ভালোবাসা দিবে কিনা তার নিশ্চয়তাই নেই। এমনটাই হয়তো নিয়তির খেলা। তবে আজ সে অপেক্ষার শেষ করছে। যে মানুষটার কাছে অপর মানুষটার অপেক্ষার মূল্য নেই, তার কাছে ভালোবাসা পেতে চাওয়া বোকামি ছাড়া কিছু না। হাজারো কষ্ট অভিমান মনের মধ্যে জমা করে কান্না ভেজা চোখে বাসার পথে রওনা দেয়। এদিকে হুট করে রোহানের জরুরি মিটিং পড়ায় দুপুরেই ঢাকায় চলে যেতে হয়েছে। রোহানের কাছে রাফিয়ার নাম্বার না থাকায় জানাতেও পারেনি। এজন্য রোহানের মনে চিন্তার ছাপ। যদি ভুল বুঝে। মিস্টার রোহান, আপনি কি শুনছেন? রোহান হকচকিয়ে ওঠে। মিটিং রুমে রাফিয়ার কথা মাথায় ঘুরছিল। ও কি ভাবে না ভাববে। জি স্যার, আমি শুনছি। আপনার তো অমনোযোগী মনে হলো, তাই বললাম মিটিং এর মধ্যে অমনোযোগী হওয়া যাবে না। ভালোভাবে মিটিং অ্যাটেন্ড করুন প্লিজ। সরি স্যার, আর এরকম হবে না। আপনি শুরু করুন। রোহান আপাতত সব চিন্তা বাদ দিয়ে মিটিংয়ে মনোযোগ দেয়। রিশাদ অফিসে বসে মনোযোগ দিয়ে কাজ করছিল। তখন সুইটি দরজায় নক করে। মে আই কামিং স্যার? এখন জোর করে স্যার বলাচ্ছ তো বলাও। আর কয়েকদিন গেলে বউ হয়ে কি করি দেখবে। শুধু আঙ্কেলকে হাত করে ফেলেছি। অপেক্ষা করো বাছাধন। ইয়েস, কাম ইন। স্যার, আপনার জন্য কফি বানিয়ে আনলাম। নো থ্যাঙ্কস, আমি এখন আর কফি খাবো না। এখন আমি বাসায় যাব। কিন্তু স্যার, অফিস তো আরো পরে ছুটি হবে, আপনি গেলে কি করে হবে? রিশাদ বিরক্তি চাহনিতে তাকায় আর বলে, তোমরা আছো কি করতে? আমার কাজ শেষ, আমি যাচ্ছি। তার কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দেব না। আমি ঠিক ওভাবে বলিনি। সানোর আঙ্কেল। জি বাবা, বলো। আঙ্কেল, আমি এখন যাচ্ছি। আমার কিছু কাজ আছে, আপনি এদিকটা সামনে নিয়েন। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি সামলে নিব। বলে চলে গেল। রিশাদ যেতে পা বাড়ায়, পেছন থেকে সুইটি ডাক দেয়। আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিন প্লিজ। রিশাদ ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কেন স্যার, বাসায় যাচ্ছি। মানেটা কি? তুমি কেন বাসায় যাবে? আপনি যাচ্ছেন, আমি থেকে কি করব? তুমি থেকে কি করবে মানে? তুমি কাজ করবে। আমি যখন ইচ্ছে চাই। আমার সাথে তোমার কি? এখানে কি বলা হয়েছে? বসের সাথে চিপকে থাকতে নাকি কাজ করতে? কালকের জন্য সকল ফাইল চেক করে বাহির করে রেডি করে তারপর সবার সাথে বাসায় যাবে। আমি আগে বলেছিলাম, কাজ করার মানসিকতা না থাকলে আসতে হবে না। রাগে হনহন করে বেরিয়ে যায়। অফিসের নিচে গাড়ির কাছে আসতেই আকাশ ফোন দেয়। রিসিভ করতে ও পাশ থেকে বলে, কই আছিস তুই? আমি অফিস থেকে বাসায় যাবো ভাবছিলাম, গিয়ে ফোন দিব। তুই ঢাকা থেকে আসছিস? মাত্র আসলাম, কিন্তু একটা ঘটনা হয়ে গেছে। কি হয়েছে? ঢাকা থেকে এসে শুনি স্কুলের পাশের জমিটা নাকি মিজানুর চৌধুরী পাবে। ওনার লোকেরা দখল করতে আসছে। ওনাদের কাছে লিগ্যাল নোটিশ আছে, দেখেছিস? আমি গিয়েছিলাম, কিন্তু ওরা বললো নোটিশ আছে, যাকে দেখার তাকে দেখাবে। আমি কে দেখার বলতেছে? আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। কল কেটে দিয়ে গাড়ি স্টার্ট করে স্পিডে চালিয়ে আসছে। প্রায় 20 মিনিটের মধ্যে রিশাদ সেখানে উপস্থিত হয়। রিশাদকে দেখে আকাশ এগিয়ে আসে, সাথে রয়েছে আরো কিছু ছেলে। চেয়ারম্যান সাহেব, আপনি নাকি বলেছেন এই জায়গা আপনার? রিশাদের কথা শুনে পেছনে তাকায় মিজানুর চৌধুরী। এসে গেছো? তাই তো ভাবছিলাম এখনো এলো না কেন। গুন্ডামি করে তোমার অপেক্ষা করছিলাম। হ্যাঁ, মানুষের উপকার করা যদি গুন্ডামি হয় তাহলে তাই করে যাবো সারা জীবন। আর আপনার মতো শত্রুপক্ষ হলে তো খেলায় বেশ মজা আছে। তোমার মতো বেয়াদব ছেলের সাথে কথা বলতে চাইছি না। আমার জায়গা আমি দখল করতে আসছি, তোমার কি? লিগ্যাল নোটিশ দেখান, চলে যাচ্ছে। আমিও দেখি খেলার মাঠ দখলের জন্য কে আপনাকে নোটিশ দিল। মিজানুর চৌধুরী তার লোককে বলে, এই খোরশেদ কাগজটা দেখাতো, চলে যাক। আমার আবার কারো ভেবেও শুনতে ভালো লাগে না। খোরশেদ কাগজটা কাপা কাপা হাতে রিশাদের কাছে দেয়। সবাই ওকে একটু ভয় পায়।
2 মিনিট হলো রিশাদ কাগজটা দেখছে। কি হলো, কিছু বলার ভাষা পাচ্ছ না? ইসে ঘেউ ঘেউ বন্ধ হলো। রিশাদ বাঁকা হেসে বলে, কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আমি ঘেউ ঘেউ না, বাঘের মতো গর্জন করতে জানি। আর সেই গর্জন এখন শুরু হবে যদি আপনি এখন এখান থেকে চলে না যান। চলে যাবো মানে? নোটিশ কি পরে দেখোনি? আমি তো পুরো দেখেছি। আপনি নিশ্চয়ই ভালো করে পড়ে দেখেননি। এটা নকল নোটিশ, ভালো করে পড়ে দেখুন। মিজানুর চৌধুরী কাগজটা হাতে নেয়, ভালো করে দেখে, বুঝতে পারে সত্যি তো এটা নকল। পুরুষের এটা কি দেখছি নকল নোটিশ কেন? না মানে স্যার, আসল নোটিশ কোনোভাবে পাওয়া যায়নি, তাই। গালে থাপ্পড় মারে আর বলে, নকল নোটিশ এনে আমার মান সম্মান ডুবালি, এজন্য তোকে টাকা দেই? কি হলো চেয়ারম্যান সাহেব, ওকে মারছেন কেন? এবার বুঝতে পারলেন তো কার ঘেউ ঘেউ বন্ধ হলো? রিশাদের কথায় স্পষ্ট অপমান ইঙ্গিত, কিন্তু কিছু বলার নেই। রাগে অপমানে সেখান থেকে চলে আসে। আকাশ রিশাদের কাছে এসে বলে, তুই যে চেয়ারম্যানের সাথে শত্রুতা বাড়াচ্ছিস, পরে কি হবে ভাবতে পারছিস? উনি এমনিতেও তোকে পছন্দ করেন না। রুহিকে ভালোবাসিস জানতে পারলে জীবনেও দিবেন না। না দিলে না দিবে। রিশাদ মির্জা তার জিনিস নিজের কি করে নিতে হয় সেটা জানে, আর সেখানে যদি সে জিনিস নিজে আসতে চায় তাহলে তো কথাই নেই। কিন্তু তোর পরিবার তো মেনে নেবে না, বিশেষ করে তোর বাবা। সেটা আমি বুঝে নেব। আরেকটা কথা, মিজানুর চৌধুরী অতটাও খারাপ না, কিন্তু ওনাকে কেউ আমার বাবা আর আমার বিরুদ্ধে উস্কায় কে, সেটা খুঁজে বাহির করতে হবে। সাথে প্রথম শত্রুতার কারণটাও শেষ করতে হবে। এত রহস্যের বেড়াজাল থেকে যে কবে বের হবে, খোলাখুলি ভাবে সব না জানলেও আব্বা আমার মুখে চুপ করে অল্প অল্প শুনেছে। তবে খোঁজ লেগেছে, খুব শিগগিরই সব খবর পাবো। এখন বাজে রাত 10টা। একটু আগে রুহি রাফিয়ানকে ফোন করেছিল। এটা ফোন দিয়েছিলাম, ধরলি না কেন? ভাবলাম ক্লাস করছিস তাই ধরিসনি, কিন্তু পরেও তো কল ব্যাক করি না। সরি, মনে ছিল না। রোদের মধ্যে অবস্থা খারাপ, ভালো লাগছিল না, তাই কল করতে পারিনি। কি হয়েছে তোর? গলাটা এমন লাগছে কেন? মন খারাপ নাকি শরীর খারাপ? কথা বলে কেমন লাগছে? কোনো বিষয় নিয়ে আপসেট তুই? আরে না, তেমন কিছু না। একটু আগে ঘুম থেকে উঠলাম, এই জন্য এমন শোনাচ্ছে। রাফিয়া মিথ্যা বলল, তাছাড়া কি বলবে? রুহির ভাইকে ভালোবাসে এটা বলবে না। শোন না রাফিয়া, তোকে পরে কল দিচ্ছি। ভাইয়া ফোন করছে, ধরি না তো বলবে কার সাথে কথা বলবো। তোর ভাই বাসায় নেই? প্রশ্ন করার আগে রুহি ফোন কেটে দেয়, বিধায় শুনতে পায় না। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর প্রান্তে তাকিয়ে ভাবছে, জীবনে এমন কেন? তাকে যদি পাওয়া সহজ হতো তাহলে জীবনে এমন বিষাক্ততা না হয়ে সুন্দর হতো, থাকতো না কোনো না পাওয়ার যন্ত্রণা। ফোনের রিংটোনে পাশ ফিরে যায়। ফোনটা পাশে মোড়ায় রাখা। অপরিচিত নাম্বার জলজল করছে, কিন্তু ওর মুড নেই ধরার। 2 বার বেজে কেটে যায়। তৃতীয়বার কল আসলে বিরক্ত হয়ে ধরে বলে, কি সমস্যা? ফোন ধরছি না দেখছেন তো, তারপরও বারবার কল দিচ্ছেন কেন? আপনার কি কোনো কাজ নেই? জি কাজ আছে কালকে, তবে এখন আপাতত কাজ হলো তার অভিমান ভাঙানো। রোহানের কণ্ঠ শুনে রাফিয়ার কথা থেমে যায়, চুপ করে শোনে। এক্সট্রিমলি সরি, আমি যেতে পারিনি। আপনাকে সরি বলতে হবে না। আপনার সময়ের কত মূল্য, আমার মতো কারোর জন্য সেই সময় নষ্ট করার দরকার নেই। আমি বোকা, তাই অপেক্ষা করেছিলাম। ভালোবাসলে অপেক্ষা করতে হয়, আর একটু আধটু বোকা হলে ক্ষতি নেই। আপনার সাথে কথা বলার মুড নেই, রাখি। আরে শোনো তো, আমার জরুরি একটা মিটিং পড়ায় দুপুরে ঢাকা আসতে হয়, এজন্য যেতে পারিনি। তোমাকে জানাতে পারিনি কারণ তোমার নাম্বার ছিল না। একটু আগে রুহির থেকে নিয়ে কল করলাম। আমার দিকটা বোঝো একটু, অভিমান দূরে রাখো। ফিরে আসবো 3 দিন পর, কথা দিলাম। এসে সমস্ত অভিমান মুছে দিব, বলে দিব হৃদয়ের অবক্ত কথা। 100 কিলোমিটার দূরে থাকলেও অনুভব করতে পারছি। না দেখে থাকতে হবে কয়দিন? আপনি তো আগেও না দেখে থেকেছেন। আমি দেখি না, কি করি সে খবর কি পাও? সেটা শুধু আমার হৃদয় আর তৃষ্ণাত্ম চোখ জানে। একদিন না দেখেই যে অবস্থা, দূরত্বর প্রণয়ে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে।
তৃষ্ণায় বুক সিরে উঠছে। তোমার স্মৃতি যেন নদীর স্রোত, মনে হচ্ছে চোখের সামনে তুমি, অথচ হাতের নাগাল থেকে দূরে। ভালোবাসার এই নীরবতা কতটা কষ্ট নিয়ে আসে, কখনো মুখ ফুটে বলতে ইচ্ছে করে, তবে ভয় যেন শব্দগুলো হারিয়ে যায় হাওয়ায়। তবুও এই অন্তরে পুষে রাখা ভালোবাসা একদিন নিশ্চয় প্রজ্বলিত হবে, যখন বলবো ভালোবাসি। ঋষাদ আজকে ভোরবেলা উঠে পড়েছে, ঘুম আসছিল না বিধায় ব্যালকনিতে থাকা মোড়ায় বসে দূর প্রান্তে তাকিয়ে দেখছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক স্নিগ্ধ লাগছে, হালকা শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে। কিছু সময় পর নিজের চোখ বন্ধ করে নেয়, সেখানে ভেসে ওঠে প্রিয়সীর মুখখানা। ভাবনা আরো গভীর হয়। প্রিয় মানুষকে মনে মনে ভাবার অনুভূতি সুখকর। যখন তার কথা ভাবি তখন আপনি তার হাসি, কথাবার্তা, পাগলামি মুহূর্তগুলোতেই ডুবে যায়। এই চিন্তা মনের মধ্যে নতুন নতুন ছবি আঁকে, তার সঙ্গে কাটানো সুখের মুহূর্ত বা একসঙ্গে চলার স্মৃতি। যদিও তার সাথে পথ চলা শুরু হয়নি, এতে যেমন আনন্দের অনুভূতি আসে, তেমনি মাঝে মাঝে একটি অস্থিরতা ও শূন্যতা অনুভব হয়। তাকে কাছে থাকার ইচ্ছা, তার সঙ্গে সময় কাটাতে চাওয়া মুহূর্ত, এসব অনুভূতি মিশে যায়। প্রেয়সীর ভালোবাসার গভীরতা যদি মাপা যেত, তাহলে সেখানে তোমার প্রতি আমার ভালোবাসার ওজন সবচেয়ে বেশি হতো।